না। আগে তো হাজার হাজার টন, আপনার একটা শত শত টন একটা নিউক্লিয়ার বোম হতো, এবং এটাকে ক্যারি করার জন্য যে স্পেশাল প্লেনগুলা ব্যবহার করা হয় সেটা হলো B-52। B-52 এখন বর্তমানে B-2 যেটা, সেটা দিয়েও ক্যারি করা যায়, ক্যারি করে ড্রপ করা যায়। কথাটা হলো এখানে না, তো এটার যে ইম্প্যাক্ট, এই ইম্প্যাক্টটা এত ডিভাস্টেটিং যে ওই রিজিয়নে তার টেম্পারেচারটা উঠে যে সূর্যের টেম্পারেচার যতটুকু, ঠিক ততটুকু থেকে আরো বেশি, মানে ৬,৮০০ ডিগ্রি সেলসিয়াস। আমাদের শরীরের টেম্পারেচার কত? অনলি 37 ডিগ্রি সেলসিয়াস, তাই না? আমাদের আমাদের শরীরের টেম্পারেচার 37 ডিগ্রি, কিন্তু আপনি চিন্তা করেন এই টেম্পারেচারটা, এটা যদি আপনার ৬,৮০০ ডিগ্রি টেম্পারেচার হয়, তখন ওই রিজিয়নটায় পুরো 50 মাইল জায়গা জুড়ে চতুর্দিকে, তার মানে রেডিয়াস যদি 50 মাইল হয়, তাহলে আপনার ডায়ামিটারে এটা 100 মাইল। এই 100 মাইলের ভিতর কোনো প্রাণী বা আপনার যে খাড়া থাকতে পারবে না কোনো বিল্ডিং, এবং যে প্রেশার তৈরি হয় ওই এলাকায়, সেই প্রেশারে সবকিছু ধ্বংস করে ফেলে। তারপরে আরেকটা সবচেয়ে আফটারমেথ যে সমস্যা, এটা লং রান এটা ক্যারি করে, সেটা হলো রেডিয়েশন। একটা নিউক্লিয়ার আপনার ইউরেনিয়াম যেটা এনরিচ যে বম, নিউক্লিয়ার এনরিচ ইউরেনিয়ামটা, সেই যেটা 90% অ্যাবাভ 90% এনরিচ ইউরেনিয়াম, সেই এনরিচ ইউরেনিয়াম যখন ইয়েতে আসে, ইয়েতে নর্মাল আপনার আমাদের সংস্পর্শে আসে, সেটা থেকে যে 3টা রেডিয়েশন আসে, এটা হলো আলফা রেডিয়েশন, বেটা রেডিয়েশন এবং গামা রেডিয়েশন। এই 3টা রেডিয়েশনের মধ্যে আলফা এবং বেটা রেডিয়েশনটা প্রোটেক্টেড, আপনার আমাদের তেমন ক্ষতি হয় না। তারপরেও অত্যাধিক ব্যবহারে, আমরা যেমন এক্স রে করি, বিভিন্ন কাজে ব্যবহৃত হয়, ফার্মাসিউটিক্যালসে ব্যবহৃত হয়, হসপিটালে ব্যবহৃত হয় এক্স রে, এগুলাতে তেমন কোনো ক্ষতি হয় না, খুব কমই এটা এফেক্ট। কিন্তু গামা রেডিয়েশন যেটা, সেই গামা রেডিয়েশনে নিউক্লিয়াস, আমাদের যে শরীরের যে আপনার টিস্যুগুলো আছে, সেই টিস্যুগুলোর যে নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসটাকে ভেঙে দেয় এবং আর কোনো গ্রোথ হতে দেয় না। শুধু এটা ভাঙে না, এটার পাশাপাশি যে অন্যান্য সেলগুলো আছে, সেই সেলগুলোকেও ধ্বংস করে দেয়। তো এর জন্য আমি আশা করি যে কোনো হিউম্যানিটি এবং সারা পৃথিবী জুড়ে কেউই এই ধ্বংসাত্মক কাজে যেন জড়িত না হয়, যতটুকুই সম্ভব টেবিল টকের মাধ্যমে। তবে আমার যে ধারণা, সেই ধারণা দিন দিন একটু ক্ষীণ হচ্ছে, যেভাবে আপনার বিভিন্ন শক্তি যেভাবে থ্রেট দিয়ে যাচ্ছে, এবং যেভাবে ইরানও নাসুরবান্দা যে আমিও ছাড়ব না, কারণ তাদের ঐতিহ্য অনুযায়ী, তাদের সংস্কৃতি এবং ঐতিহ্য, তাদের ইতিহাস সবকিছু থেকে তারাও এটাকে এত সহজে ছেড়ে দিবে না। আমি আর একটু বলতে চাই এই ব্যাপারে যে একটু আগে যে বললাম, ডোনাল্ড ট্রাম্পের যে ইন্টারেস্ট, ইসরায়েলের যে ইন্টারেস্ট, ইরানের যে ইন্টারেস্ট, এই বিষয়টাতে আমি আসতে চাচ্ছি। দেখেন আমেরিকার ইন্টারেস্টটা কি? আমেরিকার ইন্টারেস্ট হলো যে আমি যদি ইরান আমার হাতে চলে আসে, তাইলে আমার হাতে চলে আসছে নাম্বার 1 ভেনেজুয়েলা, যার হাতে 320 বিলিয়ন ব্যারেল, এটা আমার হাতে চলে আসছে। নাম্বার 2 সৌদি আরব, অলরেডি আমার হাতে আছে। নাম্বার 3 ইরান। নাম্বার 3 ইরান শুধু আমার হাতে নাই, কিন্তু নাম্বার 4 ইরাক আমার হাতে আছে। তার মানে এই 1 থেকে 4 পর্যন্ত, এই 4টার মধ্যে 3টেই আমার হাতে আছে, এবং শুধু নাম্বার 3 ইরান শুধু হাতে নেই, যার আপনার 267 বিলিয়ন ব্যারেল যার রিজার্ভ। তাইলে কি হবে, এই 4টায় না 1 থেকে 4 পর্যন্ত যদি আমার কন্ট্রোলে আমি নিয়ে আসি, তাইলে সারা ওয়ার্ল্ডের যে ওয়েল সাপ্লাই, এই ওয়েল সাপ্লাইটা চলে আসবে আমার হাতে। তখন আমি শুধু সাপ্লাই দিব সারা ওয়ার্ল্ডকে, ইচ্ছা মতো আমি ম্যানিপুলেট করতে পারবো এটার প্রাইসটাকে পর্যন্ত। এবার যদি আমি বাড়াই দিই, তাইলে আমি মেক মানি, এটা যদি কমাই দেই আমি নিয়ে আসবো। তো উইন উইন সিচুয়েশন অন বোথ সাইড। আচ্ছা, এটা হলো আমেরিকার ইন্টারেস্টের দিক থেকে। এখন আমি আসি যে ইসরায়েলের ইন্টারেস্ট কোথায়।
ইসরায়েলের ইন্টারেস্ট হলো যে এই ওয়ারে যদি আমি আমেরিকাতে যুক্ত করতে পারি, তাহলে আমেরিকা আমাকে মিলিটারি সাইড থেকে সাপোর্ট করবে, এমিনিশন দিয়ে সাপোর্ট করবে, আমি তাদেরকে ধ্বংস করে দিতে পারবো। এবং যে এই যে যে শক্তিগুলা ছিল, লিবিয়া ছিল মামুর গাদ্দাফি, হি ইজ আউট। আপনার যে আরেকজন যে ছিলেন ইজিপ্টে সেই 80-র দশকে আনোয়ার সাদাত, হি ইজ আউট। আপনার পিএলও চেয়ারম্যান ইনসাইড দ্য ফিলিস্তিন ইয়াসির আরাফাত, হি ইজ আউট। লেবাননে নাসরুল্লাহর লিডার, হেজবুল্লাহ লিডার নাসরুল্লাহ, হি ইজ আউট। আপনার বাশার আল আসাদ সিরিয়া, হি ইজ আউট। এই সারাউন্ডিং যা ছিল সব আউট করে দিল। এখন কে আছে? শুধু ইরানের খুমেনিকে আউট করে দেওয়া হলো। এখন যে এই যে তার যে গ্রেটার ইসরায়েল তৈরি করার পথটা আরো সুগম হয়ে গেল। এরপরে কি হতো? এরপরে হতো টার্কি, যে টার্কিকে শেষ করে দিয়ে তখন আর কেউ, দেখেন যে যখন একটা দেশকে বলা হয় যে 200 বছর পিছনে আমরা নিয়ে যাব, তার মানে কি? তার কোনো শক্তি থাকতে পারবে না, তার কোনো ইনফ্রাস্ট্রাকচার থাকবে না, তার কোনো টেকনোলজি থাকবে না, তার কোনো কমিউনিকেশন থাকবে না। তো এই যে আপনার থিঙ্কিং, সেই থিঙ্কিংটা হলো ইসরায়েলের। এখন আসেন যে নেটো কেন এখানে সায় দেয়নি? নেটো দেখতে পাচ্ছে, যে ইউরোপ দেখতে পাচ্ছে যে এই যে চারটা বললাম, যে এই চারটা দেশ যদি মেজর অয়েল প্রডিউসিং কান্ট্রি, এই চারটা ভেনেজুয়েলা, সৌদি আরব, ইরাক, ইরান, এই চারটাই যদি চলে যায় তাদের হাতে, আমেরিকার হাতে, তাহলে আমরা পুরো ইউরোপটা জিম্মি হয়ে যাব এই সাপ্লাইয়ে। আমেরিকা থেকে আমাদেরকে কিনতে হবে। এর জন্য কিন্তু বারবার প্রেসিডেন্ট একটা কথা বলছেন, আপনাকে মনে রাখতে হবে কথাটা, শর্ট টার্ম পেইন, লং টার্ম গেইন। হোয়াট দ্যাট মিনস? আমাদের যে এই যে শর্ট টার্ম আপনারা দেখছেন যে $112, $113, এটাকে আমরা কমায় নিয়ে আসবো আমাদের জন্য, কিন্তু আমরা ব্যবসা করব সারা পৃথিবী জুড়ে এই দেশের যে রিসোর্সগুলো আছে সেই রিসোর্সগুলো দিয়ে। নট অনলি ভেনেজুয়েলা, সৌদি, তারপর আপনার এর সাথে আবার সাথে আছে আরেকটা জিনিস, যে সিকিউরিটি। দিস ইজ এ বিগ বিজনেস রাইট আফটার আপনার ইরাক ওয়ারের। আপনার যে 9/11-এর পরে যে আমেরিকার যে 9/11-এর পরে যে আমেরিকার যে একটা সিকিউরিটি বিজনেস যে তৈরি হলো পুরো মিডল ইস্টে, এটা হলো আরেকটা বড় ধরনের একটা ইনকাম সোর্স। তো আমার মনে হয় শুধু ইনকাম না, আপনার যে ডিফেন্স ইন্ডাস্ট্রিগুলো আছে, যেমন রেইথিয়ন, তারপরে লকহিড মার্টিন, তারপরে জেনারেল ডায়নামিক্স, তারপরে আপনার নর্থরপ গ্রুমেন, তারপরে হানিওয়েল, তারপরে L3 কমিউনিকেশন, এই যে আপনার কোম্পানিগুলা, সেই কোম্পানিগুলা দেখেন যে জাম্প করেছে সাথে সাথে। আবার আরেকটা কথা, এই যে জিয়া ভাই বললেন যে জেরার্ড কুশনার এবং ডেভিড উইটকফের কথা, এই দুজনেই একটা প্ল্যান ছিল যে পুরা গাজাতে এই সমুদ্রের পাশে একটা সিটি তৈরি করা, হোটেল তৈরি করা, পুরা একদম গাজাকে ধরে, সমুদ্রকে ধরে। তো এইটা পুরাটাই দেখেন, আমার মনে হয় যে প্রেসিডেন্ট ট্রাম্প উনি ওনার ফাইন্যান্সিয়াল বেনিফিট, এবং উনি যেখানেই উনি ডিল করেন, উনি মানি বিকজ হি ইজ এ বিজনেসম্যান, নেভার বিন ইন আ পলিটিক্স। এবং উনি যতগুলা বিজনেস উনি করেছেন প্রত্যেকটা বিজনেসই উনি ফেল করেছেন এবং ব্যাংক্রাফট হয়েছে। তো আমার মনে হয় এই দেশটাও ব্যাংক্রাপসি থেকে মুক্ত হতে হলে এই আগামী থার্ড ইলেকশনে ডোনাল্ড ট্রাম্পের যে ভরাডুবি হবে, সেই ভরাডুবির পর উনি ইমপিচমেন্ট হবেন, এটাই আমার মনে হচ্ছে। তো আমি এইটুকু শুধু বলবো, এবং আমি জিয়া ভাইকে থ্যাংক ইউ যে এই যে ইনফরমেটিভ কিছু ইনফরমেশন গুলা ডিসকাস করার জন্য। আর আরেকটা কথা বলে রাখি, again I'm telling you, tomorrow is Easter Friday, and day after tomorrow is Saturday and Sunday. These 3 days আপনার ওয়াল স্ট্রিট কিন্তু বন্ধ থাকবে, এবং ইটস এ ওপেন হ্যান্ড ফর টু মেজর পাওয়ার। এবং যে পরিমাণ যে স্ট্রাইক হবে, এটা হবে দ্য লাস্ট ম্যাসিভ, ইটস গোনা বি নেক্সট 3 days। আমার মনে হয় যে এখানে যদি বড় ধরনের কোনো কিছু ঘটনা ঘটে, তাহলে এই 3 দিনের ভিতরেই যা কিছু হওয়ার হয়ে যাবে, এবং নেক্সট উইক we will see something different.
আমার মনে হয়। ইস্টার হলিডেতে। সো হ্যাঁ। অসংখ্য ধন্যবাদ।